হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন ধরনের হসপিটাল বা মেডিকেল নিয়ে আলাপ আলোচনা করব। যা আমি দীর্ঘদিন এটার উপর রিসার্চ এবং অনেক ঘোরাঘুরি করে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকে জানানোর জন্য বাংলাদেশে অনেক ধরনের হসপিটাল রয়েছে, যেগুলি অনেক সরকারি হসপিটাল ভালো মান এবং ভালো চিকিৎসা দিয়ে থাকে, বেসরকারিও দিয়ে থাকে। এবং এরই মাঝে যেগুলি আমাদের সাথে প্রতারিত করে থাকে, কারাপশন, সেগুলি নিয়েও আলাপ আলোচনা করব। বাংলাদেশের যে বিভিন্ন ধরনের হসপিটাল অবৈধভাবে নির্মাণ এবং ভুয়া লাইসেন্সের মাধ্যমে তৈরি করা, তাদের মেডিসিন কারাপশন, কারেক্ট ট্রিটমেন্ট এবং আপনি যখন একটি ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসবেন হাসপাতালে, তখন দেখবেন আপনার এই পেশেন্টের জন্য তারা নানান ধরনের আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে। ওই সময় আপনি বুঝতে পারবেন না যে আমার ইমার্জেন্সি পেশেন্টকে আমি কি করব? আপনাকে বলবে এই পেশেন্টের জন্য আপনার কেবিন প্রয়োজন হবে, আপনার আইসিইউ, সিসিইউ, এমনকি লাইফ সাপোর্টের প্রয়োজন হতে পারে। তবে সেক্ষেত্রে মোটা একটা অ্যামাউন্ট নিয়ে আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তো আ ডক্টর, সিস্টার, এমপ্লয়ার কারাপশন, এই ধরনের দুর্নীতির সাথে অনেক হসপিটাল এবং অনেক ডক্টর, সিস্টার, নার্স জড়িত। সেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলাপ আলোচনা করব। বাংলাদেশে ২ ধরনের হসপিটাল রয়েছে। ২ ধরনের বলতে কি অনেক ধরনের হসপিটাল রয়েছে। যেমন আ সরকারি হসপিটাল আ এবং বেসরকারি বড় হসপিটাল এবং বেসরকারি ছোট মানের এবং মিডিয়াম এই ধরনের হসপিটাল রয়েছে। বড় হসপিটাল বেসরকারি বলতে আমরা বুঝি, যেমন ধরেন অ্যাপোলো, আ ইউনাইটেড, স্কয়ার, যেখানে এক্সক্লুসিভ কস্ট, আ হয়তো আপনি মধ্যবিত্ত ফ্যামিলি একজন মানুষ একটা ভালো ট্রিটমেন্টের জন্য, একটা বড় ধরনের অপারেশনের জন্য হয়তো সয়-সম্পত্তি বিক্রি করে সেখানে যেতে পারেন। আপনি একটা ভালো অপারেশন যাতে হয়, ভালো একটা ট্রিটমেন্ট হয়। এটিএন এর একটা নিউজ হয়েছে। সেখানে একটি মেয়ে হঠাৎ করে সে আ তার মাকে বলে, "মা, আমার পেটে প্রচন্ড ব্যথা।" বয়স আনুমানিক মনে করেন ১৭ থেকে ১৮, ক কলেজে পড়ে মেয়েটি। তো ওর মা-বাবা সঙ্গে তার পাশে একটা বড় হসপিটাল, সেখানে আমি একটা নাম বলব না। আপনি এটি নিউজেই দেখতে পারবেন। সে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যায় এবং ইমার্জেন্সি ডক্টর বলে ওকে অ্যা ভর্তি করে দেন। আগামীকালকে আমাদের স্পেশালিস্ট ডক্টর আসবে। উনি দেখে জানাবে। তো বাবা-মা তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে দেয় এবং তাকে একটা ইনজেকশন দেয় ব্যথা যাতে আর না করে। পরে সকালে স্পেশাল ডক্টর যখন আসে, এসে বলে, "আপনার মেয়ের তো অ্যাপেন্ডিসাইড হয়ে গেছে, অ্যাপেন্ডিসাইড ব্যথা করছে। তাড়াতাড়ি ওর অপারেশন করতে হবে। আদারওয়াইজ ওর আ মৃত্যু হতে পারে।" তো পিতামাতা বলে, "হ্যাঁ, তাড়াতাড়ি আমার মেয়েকে বাঁচান, যেভাবে হোক করেন।" তো অ স তারা অপারেশন শুরু করে এবং অপারেশন হওয়ার ২ দিন পরে তাকে রিলিজ দেওয়ার জন্য করে এবং তার মেয়ে বলে যে, "মা, আমার পেটে ব্যথা তো কমেনি।" তারপরেও উনারা বলে যে ভালো হয়ে যাবে, তাকে রিলিজ দেয়, ওষুধ দিয়ে দেয়। সে বাসায় যায় এবং পরবর্তী ২ দিন মাঝে মেয়েটা এত অবস্থা খারাপ হয়ে যায়, সঙ্গে আবার হসপিটালে নিয়ে আসি এবং ওই ডক্টরকে যখন দেখাই, ডক্টর তখন ওই পেশেন্টকে একটা আল্ট্রাসোনোগ্রাম করে তাকে বলে, "আমি আ ওর যে একটা সমস্যা হয়েছে, ওই সমস্যার জন্য আমি একটা ভালো ডক্টরের একটা রিফার করে দিচ্ছি। ওইটাও একটা বড় হসপিটাল। আপনি ওখানে যান এবং ডক্টরকে দেখান।" তো ও আপনার হচ্ছে ওই ডক্টরের কাছে তার সঙ্গে পিতামাতা ওকে নিয়ে যায়। নিয়ে ওই ডক্টরকে তার রিপোর্ট এবং আল্ট্রাসোনোগ্রাম সবকিছু দেখায়। ওই ডক্টর এগুলি দেখে বলে যে, মেয়ের তো অ্যাপেন্ডিসাইট অপারেশন করতে যেয়ে ওর পাকস্থলীর একটি নাড়ি কেটে গিয়েছে। তো পাকস্থলী যখন নাড়িটা কেটে গিয়েছে, তাও খাদ্যের যে সমস্তগুলা সমস্ত পেটের ভিতর ছড়ায় গিয়েছে। এখন আমার কিছু করার নেই। তখন হাউমাউ করে কাঁদতে থাকে বাবা-মা এবং বলে, "আমার মেয়েকে বাঁচান।" তো ডক্টর বলে, "আচ্ছা ঠিক আছে, আমি একটা অপারেশন করব।" তখন ঠিক আছে, আপনি অপারেশন করেন। তো ওকে আপনি কাউন্টারে যান, কাউন্টারে যেয়ে ৳৩,০০,০০০ ওখানে জমা করেন এবং আমি অপারেশন ব্যবস্থা করে দিচ্ছি। সঙ্গে উনারা টাকা পেমেন্ট করে এবং অপারেশন ব্যবস্থা করে অপারেশন হয়। হওয়ার পরে তখন তার বাবা-মা কাছে বলে, "অপারেশন হয়েছে। আপনি ২ ঘন্টা পরে বাচ্চার কাছে যেতে পারবেন, দেখা করতে পারবেন।"
তো 2 ঘন্টা পরে যখন মেয়েটার জ্ঞান আসে এবং ওখানে যায়, মেয়েটা কান্নাকাটি করে এবং বাবা মাকে বলে, মা আমি কি ভুল করেছিলাম যে তোমরা আমাকে হাসপাতালে নিলে এবং আমার এইভাবে বারবার অপারেশন করালে, আমি যদি কোনো অপরাধ করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। একথা শোনার পরে বাবা মা আরো কান্নাকাটি করে এবং তার অপারেশনের 5 ঘন্টা মাথায় মেয়েটা মারা যায়। যখন মারা যায় তখন বাবা মা ওই ডক্টরকে ধরে যে কেন আমার মেয়ে এরকম হলো, মারা কেন গেল? ডক্টর বলে আমার কিছু করার নাই, আপনারা যে হসপিটাল থেকে এনেছেন ওই হসপিটালের ডক্টরকে আপনি বলতে পারেন, ওনারাই তো এটা করে দিয়েছে। তখন ওই হসপিটালের কাছে যাই, হসপিটাল ডক্টর বলে আমি তো ভালো রেখে আমি তো সামারি লিখে দিয়েছি, ও তো মেয়ে তো ভালো ছিল, তো কেন এটা করলো? আমার কিছু করার নাই, আমার দায়বদ্ধতা নেই। এখন দেখেন এই গার্ডিয়ান কোন ডক্টরের কাছে যাবে, কার কাছে বিচার যাবে? যখন এটিএনে একটা নিউজ হয় আমি দেখি, এটিএনে সাংবাদিক যখন ওই প্রথম যে অপারেশন হয়েছিল ওই ডক্টরের কাছে যখন তাকে জিজ্ঞেস করে, তখন ওই ডক্টর তার কোনো দোষ নেই এরকম একটা করে দেয় এবং সাংবাদিকের সাথে অনেক রুড ব্যবহার করে। আবার দেখুন একটা বেসরকারি আরেকটা ছোট হসপিটালের আরেকটা কাহিনীও আমি আপনাকে বলি। তো ওই যাকে মামা হসপিটাল বলি, মামা হসপিটালে এটাও একটা চ্যানেলের নিউজ হয়েছিল, আমি সেটাই জানাচ্ছি আপনাদেরকে। গ্রামের গরিব একটি পরিবার, তারা শহরে একটি আত্মীয়র বাসায় বেড়াতে আসে এবং সেখানে হঠাৎ করে মেয়েটার জ্বর, ঠান্ডা এবং খুব মাথা ব্যথা করে। মেয়েকে তার পাশে একটা ছোট হসপিটাল, সেখানে নিয়ে যায় তার ওই আত্মীয়। যাওয়ার পরে ওই হসপিটাল ইমার্জেন্সি থেকে বলে যে মেয়েটাকে 2 দিন আপনারা রাখেন এবং সে সুস্থ হয়ে নিয়ে যান। তো অ্যাডমিট করে, একদিনের মাথায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং অপারেশন থিয়েটার পরে ওকে আইসিইউতে রাখে একদিন। পরবর্তী 3য় দিনে ওকে রিলিজ করে দেয় সিস্টার বলে যে ও রিলিজ হয়ে গেছে, ওকে আপনার বাসায় নিয়ে যান। তখন ওরা তো অশিক্ষিত, যখন কিছু জানে না, বুঝতেও পারে না। তো মেয়ে ওই ছোট বাচ্চাটা ওর বাবা মাকে বলে যে আম্মু আমার পেটে নিচে কেন ব্যথা করছে। তখন ওনারা যখন দেখে যে পেটের নিচে একটা কাঁটা, তো সিস্টারকে বলে যে আমার বাচ্চার এটা কেন? তখন সিস্টার বলে ওর পেটের ওইখানে একটা ফোড়া হয়েছিল, যে এটা ডক্টর অপারেশন করে দিয়েছে, আপনারা রিলিজ দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আপনারা চলে যান, বিল পেমেন্ট করতে হবে না। তো ওনারা কিছু বুঝতে পারে না, তো চলে যায়। 2-3 দিনের মাথায় মেয়েটার প্রচন্ড পেটে ব্যথা। তো পাশে আরেকটা হসপিটাল থাকে, সেখানে নিয়ে যাই। সেখানে এই ডক্টরকে সবকিছু বলে, ডক্টর একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখে এবং রিপোর্টে তাদেরকে জানায় ও আপনার বাচ্চার একটা কিডনি ওনারা কেটে নিয়েছে। তখন হাউমাউ করে অনেক ছেলেমেলে কান্নাকাটি করে এবং একটা সাংবাদিকরা আসে, পরবর্তীতে টিভি সাংবাদিক আসে এবং পুলিশ আসে, আসার পর সেই হসপিটালের সে পরিচালক ডক্টরকে অ্যারেস্ট করে। কোথায় যাবেন? এই করাপশন, এখানে করাপশন। আবার আপনাদেরকে আরেকটা বলি, আপনারা তো বা আমরা সাধারণত ডায়াগনস্টিক সেন্টারেই ডক্টররা যেখানে বসে সেখানেই আমরা ডক্টরের কাছে যাই এবং বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হলে আমরা সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিই। আমি গোপন একটা রিসার্চে একজন ডক্টরের অনেক রিকোয়েস্টে আমি এটা তথ্যটা আপনাদেরকে জানাচ্ছি। আপনি যখন একটা ডক্টরের কাছে যাবেন, ডক্টর আপনাকে দেখা মাত্রই 1 মিনিট আপনার কথা শুনবে এবং উনি প্রেসক্রিপশনটা করবেন। এক প্রেসক্রিপশনে 2 টা হয়তো ওষুধ দেবে, বাকি 10 থেকে 12 টা আপনার টেস্ট দিয়ে দেবে। এই টেস্টের অন্তপক্ষে ৫ থেকে ১০,০০০ টাকা এমন একটা বিল আসবে। আপনি সেই বিলগুলা, সেই টেস্টগুলা করে ডক্টরের কাছে আবার ১ সপ্তাহ পরে তাকে হয়তো দেখাতে যাবেন। আমি তখন ডক্টরকে প্রশ্ন করি, এটা কেন? ডক্টর উনি বলে যে, আমরা যখন একটা পেশেন্টের সাথে কথা বলি, পেশেন্টের সমস্যা বা ওর যে গুলি আমরা ওই সময় 80 থেকে 90% আমরা বুঝতে পারি এবং আমাদের সাথে ডায়াগনস্টিক সেন্টারে যে একটা কনট্যাক্ট করা থাকে, পেশেন্টের সাথে কথা বলা মাত্রই তার টেস্টগুলা করে দেওয়া, টেস্ট দিয়ে দেবেন। তখন ওই টেস্টের যে অ্যামাউন্ট আসে 60-40 ভাগাভাগি হয়। আমরা ডক্টররা 40 পাই এবং ওরা 60% পায়। পরবর্তীতে যখন পেশেন্ট আমার কাছে আসে, আসার পরে তখন আমরা তার রিপোর্ট দেখে এবং তার বাকিটা আমরা করে দিই। তো এখানে দেখেন যে আমরা একটা কারাপশন হয়ে আছি একটা ডায়াগনস্টিক সেন্টারের কারণে এবং ডক্টররা আমাকে এটা বলে, দেখেন আমি যে একটা ভালো সেবা দেবো, একটা ভালো ডক্টর, আমি ওই পেশেন্টকে আমি ঘরে কি খুঁজে পাবো? না।
একটা ভালো একটা বড় ডায়াগনোস্টিক সেন্টারে আমি বসবো যখন, সেখান থেকে আমি পেশেন্ট পাবো, এবং এই ডায়াগনোসিস সেন্টাররাই এই ধরনের বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে। আপনি আপনার পেশেন্ট নিয়ে একটি হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনার পেশেন্টের ইমপ্রুভ দেখছেন তার খুব একটা হচ্ছে না, তখন আপনি হয়তো ডিসাইড নিতে পারেন আমি অন্য একটা হসপিটালে, একটা ভালো ডক্টর আছে সেখানে নিয়ে যাব। তো ওই আপনি যে হসপিটালে আছেন ওই হসপিটালকে যখন আপনি বলবেন যে আমি আপনাদের এখানে আমি থাকবো না, রিলিজ দিয়ে দেন, আমি একটা অন্য হসপিটালে যাব, সঙ্গে সঙ্গে ওনারা বলবে আচ্ছা ঠিক আছে আমি রিলিজ দিয়ে দিচ্ছি এবং আমি রেফার করে দিচ্ছি, আপনি কোন হসপিটালে যাবেন। আপনি হয়তো না জেনে সরলতার সাথে আপনি হয়তো বলবেন যে আমি অমুক হসপিটালে যাব, আপনি তখন ওনারা এটা শুনে রাখবে এবং আপনি রেফার করে দেবে। আপনি ওই হসপিটালে আপনার পেশেন্ট নিয়ে চলে গিয়েছেন। এখন আপনি ওই হসপিটালে চলে আসছেন, এসে আপনি ওই হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন। এরই মাঝে এই হসপিটাল ওই হসপিটালকে ফোন করে বলে দেবে যে আমি আমার একটা পেশেন্টকে রেফার করেছি, আমার হসপিটালের নামে আপনি কমিশন এন্ট্রি করুন। এবার দেখুন আপনি ওই হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন। ট্রিটমেন্ট নেওয়ার অবস্থায় আপনার প্রতিদিন আইসিইউতে হয়তো আছেন বা আপনি বেডে বা যেকোনোভাবে একটা ট্রিটমেন্ট নিচ্ছেন। উনি প্রতিদিন আপনার টেস্ট করবে। আপনার ব্লাড টেস্ট অনেক ধরনের, আপনার আল্ট্রাসাউন্ড, আপনার ইসিজি, আপনার টেস্টের পর টেস্ট চালাতেই থাকবে। এরপরে আপনি প্রতিদিন কিছু, কিছু করে বিল পেমেন্ট করবেন। সর্বশেষ যখন রিলিজ হয়তো নিচ্ছেন, ওই সময় আপনি কাউন্টারে হয়তো যাবেন যে আমাকে কিছু একটা ডিসকাউন্ট বা অনার করা যায় কিনা? তখন ওনারা বলবে আপনি ডাইরেক্টর স্যারের কাছে যান। আপনি সরাসরি ডাইরেক্টর স্যারের কাছে যাবেন। ডাইরেক্টর স্যার বলবে যে এখানে আমার কোনো হাত নেই। আপনি এমডি স্যারের কাছে যান। এখন আপনি যখন এমডি স্যারের কাছে যাবেন, এমডি স্যার আপনাকে তখন বলবে যে দেখি বিল কেমন হয়েছে? আপনি বিলটা দেখে বলবে, উম সামান্য ৳৮,০০,০০০ এটাই আপনারা দিতে পারেন না? তো আপনি আমাদের এরকম বড় হসপিটালে কেন এসেছেন? কেন ট্রিটমেন্ট নিতে এসেছেন? অলরেডি আপনি যখন আসছেন, যে হসপিটালে রেফার করছে, ওনাদেরকে তো আমি 30% অলরেডি কমিশন পেমেন্ট করে দিয়েছি। আপনি সরাসরি আসতেন আমাদের হাসপাতালে, তাহলে হয়তো কিছু অনার করতে পারতাম। তাহলে দেখুন কোথায় দুর্নীতির কোন জায়গায়, আপনি অনেক কিছুই হয়তো জানতে পারবেন না। আপনাকে এবার একটা তথ্য দিই, এটা অনেক কষ্ট করে তথ্যটা নিয়েছি আমি। এটা হচ্ছে বিভিন্ন দালাল বা সাধারণত ছোট প্রাইভেট হসপিটালগুলি যেগুলি করে, প্রাইভেট বড় ছোট যাই হোক ওরা যেগুলি করে, সরকারি হসপিটালে বিভিন্ন ডক্টরদের সাথে প্রলোভন দেখায়, লোভ দেখায়, তাদেরকে দুর্নীতির সাথে তারা কিভাবে জড়ায় দেয় দেখেন। ওই ধরনের সরকারি ডক্টরদের সাথে বলে যে আপনি আপনার যত পেশেন্ট আসবে সেই পেশেন্টদেরকে বলবেন যে এখানে তো সরকারি হসপিটাল, এখানে অতটা আপনি সেবা পাবেন না। আমি একটা জায়গায় অপারেশন করি বেসরকারি, সেখানে আপনি যদি যান আমি ৳৫,০০০ ডিসকাউন্ট করে দেব। ৳১৫,০০০ ভিতরে আপনি একটা অপারেশন করাই দেব। তো উনি ওই ডায়াগনস্টিক সেন্টার ডক্টরকে বলে যে আপনি অপারেশন যা করবেন অপারেশন টোটালটা বিলটা আপনি পাবেন। আর পেশেন্টকে আপনি অনেক টেস্ট দেবেন, অগণিত টেস্ট দেবেন এবং যে ওষুধগুলো লাগে তার চেয়ে ১০ গুণ পরিমাণে দামি, দামি মেডিসিন আপনি লিখবেন এবং আমার হাসপাতালেই নিচেই ফার্মেসি আছে। সেখান থেকে এই ওষুধগুলো আমরা নেব, পেশেন্টদেরকে নিয়ে নেওয়াবো এবং সেই ওষুধগুলি আমাদের যে পেশেন্টদের জন্য নেব এবং আমরা তাকে একটা দুটো যেটা প্রয়োজন সেটা দেবো, বাকিগুলো আমরা আবার বের করে পিছন দরজা দিয়ে ওই ফার্মেসিতে আমরা পুশ করব এবং এখানেও আপনি কিছু কমিশন পাবেন এবং আমাদের যেটা নরমাল বেড সেখানে চেষ্টা করবেন তাকে কেবিন দেওয়ার জন্য। আবার আপনি একটা সরকারি হসপিটালে যাবেন, যখন আপনি সরকারি হসপিটালে কখন যান? হয়তো আপনি মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত বা একদম দরিদ্র। সেখানে আপনার হয়তো পেশেন্টের অনেক দিন যাবৎ ভুগছেন অসুখ বা নানান ধরনের রোগে। অনেকগুলি টেস্ট তৈরি হয়েছে আপনার কাছে এক গাদা বান্ডিল। আপনি হয়তো একটা প্রফেসরকে দেখাবেন বা সহকারী বা ডিপার্টমেন্ট হেড, সেখানে তাকে দেখাতে গেলে দেখবেন আপনার টেস্টগুলা কোন রকম টেস্ট এইভাবে করে রেখে আপনাকে ২-১ টা ওষুধ দিয়ে দেবে।
তো আপনি যখন সেই ডক্টরের চেম্বার থেকে বের হয়ে আসবেন, আসার পরে গেটে দেখবেন একজন তার সহকারী যে অ্যাসিস্ট্যান্ট অথবা পিয়ন আপনার কাছে বলবে যে, "স্যার বোধহয় অনেক বিজি আর এত পেশেন্ট, আপনাকে কিভাবে এতক্ষণ টাইম দেবে? আপনি আমার এই কার্ডটা রাখেন, স্যার অমুক জায়গায় চেম্বার করে। আমি স্যারকে দিয়ে অনেকক্ষণ আপনাকে দেখাই দেব।" তখন আপনি তার সেইটা নেবেন এবং সেখানে যাবেন। অথচ এটা কিন্তু হওয়ার কথা না। বাংলাদেশ গভর্নমেন্ট এই ধরনের ডক্টরদেরকে মোটা অঙ্কের একটা সেলারি দিচ্ছে এবং সে যখন রিটায়ার্ড হবে তাকে একটা বিগ অ্যামাউন্ট দেবে এবং আজীবন তাকে পেনশন ভাতা দিচ্ছে। এগুলা কোথা থেকে? আপনার মতো, আমার মতন যারা গরিব, অসহায় তাদের সেবা যাতে উনারা দিয়ে থাকে এবং আমাদের এই অর্থটা তাদেরকে দেওয়া হয়। সরকার তাদেরকে আমাদের সেবার জন্য নিয়োজিত করছে। কিন্তু তারা মনে করে কি তাদের পরিশ্রমের তাদের এই টাকা। তারা পরিশ্রমটা করল কোথায়? পরিশ্রম করবে তো আমাদের জন্য, সাধারণ গরিবের জন্য। আসলে এটা সব ডক্টর করে না, কিন্তু বিশেষ অনেক ডক্টর আছে আমরা এবং আপনারা হয়তো এই ধরনের ফেস হয়েছেন বা আমি হয়েছি, তাই আমি কিন্তু বাস্তবতা আপনাদেরকে শেয়ার করছি। আবার দেখুন একটি ওষুধ কোম্পানি তার রিপ্রেজেন্টেটিভকে দিয়ে ডক্টর সাথে কিভাবে কন্ট্যাক্ট করায়, যে সে ডক্টরকে বলে যে সারা মাস আমার এতগুলো ওষুধ আপনি লিখবেন, এর বিনিময়ে আপনি কি চান? তখন ডক্টরকে অফার দিবে, আপনি ফ্রিজ চান, এসি চান, আপনি অ্যাপার্টমেন্ট চান, ল্যান্ড চান, কি চান? এই 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 কথা বলে ডক্টরের সাথে একটা কন্ট্যাক্ট করে নেবে এবং ডক্টর সারা মাস তার ওই প্রেসক্রিপশন লিখতে থাকবে। অথচ ডক্টরের এটা উচিত না। ডক্টরদের উচিত গুণগত মান, ভালো ওষুধ কোম্পানির এবং আমার পেশেন্টের যেটা ওষুধ দরকার সেটাই। হয়তো তার ৩ টা ওষুধের প্রয়োজন ছিল, দেখবে ৭ টা ওষুধ লিখে ফেলছে। এই ধরনের করাতেই অসহায় বা সাধারণ মানুষের আয় চেয়ে এইদিকেই মেডিকেলের দিকে ব্যয় বেশি হলে সে কোথা থেকে সংগ্রহ করবে? আবার দেখুন, একটি গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্ট সাধারণতভাবে তার টেস্টের জন্য রেডিওলজির যে টেস্ট যে এই সংক্রান্ত মেশিনারি ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্ট কিন্তু বর্তমানে সব হসপিটালে প্রায় দিয়ে রাখছে। অথচ আপনি যখন যাবেন টেস্টের জন্য সেখানে আপনি টেস্টের লাইন বা সিরিয়াল বা তারা বলবে আজকে এক্স-রে মেশিন নষ্ট, ফিল্ম নেই, এই অনেক ধরনের কথা আপনাদেরকে বলে বিদায় করে দেবে। আপনি একটা সিটি স্ক্যান বা একটা এমআরআই করে আসুন। আপনি যখন আপনি সরাসরি আমি যেটা আপনাকে একটা এক্সপেরিয়েন্স থেকে নিজে থেকে বলছি, বাংলাদেশে আগারগাঁও নিরো হসপিটালে আপনি যান, যেয়ে সেখানে একটা এমআরআই বা সিটি স্ক্যানের জন্য আপনি সিরিয়াল নেবেন। আপনি ৩ থেকে ৬ মাসের মধ্যে কোনো সিরিয়াল পাবেন কিনা আমার মনে হয় না। একই অবস্থাতে আপনি এই টেস্টটা বেসরকারি কোনো হসপিটালে যাবেন, সকালে যাবেন, বিকেলে আপনি তার সিরিয়াল পাবেন এবং সরকারি হসপিটালে হয়তো আপনি এটা করতে পারেন ১০,০০০, সেখানে করে যেয়ে আপনাকে ২০,০০০ টাকা দিয়ে করে আসতে হবে। অথচ গভর্নমেন্ট আমাদের জন্য যত সুযোগ সুবিধা দিয়ে রাখছে, এই ধরনের দুর্নীতিগ্রস্ত যে সমস্ত এমপ্লয়াররা রয়েছে তাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত। আবার দেখুন বেসরকারি যে সমস্ত মামা হসপিটালগুলো রয়েছে, যেমন আপনি পেন কেয়ার ধানমন্ডি ২৭ নম্বর, আবার রিজেন্ট হসপিটাল, এই ধরনের হসপিটাল মানুষের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে অর্থ তাদের কাছ থেকে নেয়। যেমন তাদেরকে বলে এই ধরনের আপনি দেখেন সেবা, এই ধরনের চিকিৎসা, এই ধরনের মান ভালো। অথচ আপনি আপনার পেশেন্টের তারা যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে তার অর্থ শেষ না হচ্ছে, আপনার পেশেন্টের মুমূর্ষ অবস্থা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে তারা টাকা নিতেই থাকবে। পেশেন্ট যখন মুমূর্ষ অবস্থা দেখবে তখন সাথে তারা আপনাকে বলে দেবে যে পেশেন্টকে আপনারা অন্য কোথাও হস্তান্তর করে নিন। যাবেন কোনো আ আ সরকারি অর্থোপেডিক হসপিটালে এবং সেখানে যাবেন, যেয়ে দেখবেন যে সাথে হয়তো আপনার চিকিৎসা শুরু হবে এবং সেখানে হয়তো আপনাকে একটা অপারেশনের জন্য একটা ডেট দেবে। অপারেশন যখন আপনি করতে যাবেন, আমরা এটাও একটা গোপন তথ্যে আমি আপনাদেরকে নিয়ে জানাচ্ছি। সেখানে দেখবেন যে আপনাকে একটা আনসার এসে একটা ছোট্ট একটা টোকেন লিখে দেবে এবং এগুলো যেয়ে নিয়ে আসেন। বাইরে একটা ফার্মেসি আছে, সেখান গেলেই আপনি এগুলো সব পাবেন।
তো আমরা একজন পেশেন্টের পিছে গেলাম, যে দেখি সেখানে সে যে স্লিপে যেগুলা দিচ্ছে বেশিরভাগ 80% আমাদের গভর্নমেন্ট যে সমস্তগুলা ইন্সট্রুমেন্ট রয়েছে, মেডিসিন রয়েছে, সব গভর্নমেন্টের। বাকি 20% আদার্স এগুলা। সেগুলা আ চাইলেই এই পেশেন্টদেরকে হাসপাতাল থেকেই দিতে পারত। কিন্তু সেখানেও কিছু সিন্ডিকেট রয়েছে। সেগুলা এ আ আ কারাপশন করে ওই ধরনের ওই মেডিসিন ফার্মেসিগুলাতে বিক্রয় করে থাকে। আপনি এটা না হলে অর্থোপেডি আগারগাঁওতে যেয়ে আপনি এই ধরনের সবকিছু দেখতে পারবেন। ওইখানে কি ধরনের দুর্নীতি এ চলছে। বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করছে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনেকবার এগুলা দুর্নীতিকে ধরে যাদের পাকড়াও করে এবং এদেরকে অনেকভাবে জেল জরিমানা করে। তারপরেও এদের নীতি, যে মন মানসিকতা, যা তারা যে অন্যায়ের সাথে জড়িত, কখনো তারা এটা শুধরায় না। আর কখনো শুধরাবে কিনা জানি না। হয়তো আরো আ বড় ধরনের তাদের জরিমানা এবং জেল দিলে হয়তো এটা থেকে তারা কমে আসবে।